নমস্কার, গল্পসাজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি সমগ্রের গল্প সারান্ডায় শয়তান। ইস্পাত এক্সপ্রেস হাওড়া স্টেশন ছাড়ার পর থেকেই লোকটাকে লক্ষ্য করছিল টুকুর। দেখার মতোই চেহারা বটে, বিশাল মাথায় চকচকে টাক, তামাটে রং, পুরু ঠোঁট, নাক চ্যাপটা, ফোলা ফোলা গাল, বীভৎস একটা কাটা দাগ। গোটা মুখে কেমন যেন নিষ্ঠুরতার আভাস। দৃষ্টি বোঝার জো নেই, ঘন সবুজ সানগ্লাস সাটা আছে চোখে। খড়গপুর প্রায় এসে গেল, এখনো একবারও চোখ থেকে রোদ চশমা নামালো না লোকটা। চৈত্রের গরমেও গলা বন্ধ ফুল শার্ট পরে আছে, শার্টের রং কুচকুচে কালো, পায়ে দুধ সাদা শু। দেখে কেমন হিন্দি ফিল্মের ভিলেন মনে হয়। লোকটার হাবভাবও রীতিমতো সন্দেহজনক। মাঝে মাঝে অদ্ভুত ভঙ্গিতে ঘাড় ঝেঁকিয়ে জরিপ করছে কামরাটাকে। কোলে রাখা বাদামি বিফ প্রেস খোলা বন্ধ করছে ঘন ঘন। মাথা ঝুঁকিয়ে খুদে খুদে চিরকুটে কি যেন লিখছে, কাটছে, আবারও লিখছে। কাটাকুটি করা কাগজের টুকরোগুলো কিছু পুড়ে রাখলো ব্রিফকেসে, কিছু উড়িয়ে দিল জানলার বাইরে। একখানা মোটা লালচে ইংরেজি খবরের কাগজ বার করলো ব্রিফকেস থেকে। আশপাশের যাত্রীদের আড়াল করে বহুক্ষণ ধরে পেন্সিলে কিসের দাগ টানলো, তারপর হঠাৎই ব্রিফকেসে ঢুকিয়ে দিয়েছে কাগজটা। উল্টো দিকে মুখ ফিরিয়ে মাথা নাড়লো আপন মনে। থেকে থেকে কোমরে হাত দিচ্ছে, কি যেন অনুভব করছে টিপে টিপে। টান টান হচ্ছে, আবার ঝুঁকছে। রিভলভার আছে নাকি? টুপুরের বুক ঢিপ ঢিপ করে উঠল। যাত্রার শুরু থেকেই আচোরা উত্তেজনায় ফুটছে টুকু। এবার তো শুধু বাবা মার সঙ্গে বেড়ানো নয়, মিতিন মাসি আছে সঙ্গে। আর মিতিন মাসি থাকা মানে নির্ঘাত কিছু না কিছু ঘটবে। গোয়েন্দাদের ভ্রমণ কি কখনো পুরোপুরি নিরামিষ হয়? হ্যাঁ, মিতিন এখন পুরোদস্তুর পেশাদার গোয়েন্দা। মাত্র 32 বছর বয়স, কিন্তু এর মধ্যেই প্রাইভেট ডিটেকটিভ হিসাবে মিতিনের খুব নামডাক। মিতিন ওরফে প্রজ্ঞাপারমিতা মুখার্জির গোয়েন্দা সংস্থা থার্ড আইকে লালবাজারে তাবড় তাবড় পুলিশ অফিসাররা রীতিমতো সমীহ করে। বেশ কয়েকটা জব্বর কেস সলভ করছে মিতিন, বিশেষ করে আলিপুর হত্যা রহস্য। কেসটা ছিল এয়ার এমবলিজমের। ছেলের কষ্ট সহ্য হচ্ছিল না বলে ফাঁকা সিরিঞ্জ দিয়ে বাতাস ইঞ্জেকশন করে ছেলেকে মেরে ফেলেছিলেন মা। আর দোষ পড়েছিল ছেলের বউয়ের ঘাড়ে। প্রকৃত সত্য উদ্ঘাটন করে মিতিন দারুণ হইচই ফেলে দিয়েছিল শহরে। তারপর বিদিশা রুদ্র ব্ল্যাকমেলিং কেস। ধনী গৃহবধূ বিদিশাকে ভয় দেখিয়ে টাকা শোষণ করেছিলেন তার শ্বশুর মশাই স্বয়ং। মাঝখান থেকে একটা খুনও হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত আসল অপরাধী মিতিনের চোখে ধুলো দিতে পারেনি। ব্যাংক প্রতারণার আসামি হরিশঙ্কর চাকলাদারকেও পাকড়াও করাটাও কম রোমহর্ষক ছিল না। এহেন মিতিন মাসির সঙ্গলাভ কি বৃথা যাবে টুপুরের? হয়তো ওই টাক মাথাকে দিয়েই ঘটনাটার ঘন ঘটা শুরু হতে চলেছে। টুপুরের পাশে টুপুরের মা সহেলি, তার ওপাশে মিতিন,
বারবার মিতিন মাসির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল টুপুর, চোখ ঘুরিয়ে, ভ্রু নাচিয়ে, আঙুল নেড়ে নেড়ে। তুত, মিতিন মাসি তাকাচ্ছেই না। সেই যে ট্রেনে উঠে সিটে গ্যাট হয়ে বসে মার সঙ্গে গল্প জুড়েছে, হাত মুখ নেড়ে দিদি আর বোনের কথা চলছে তো চলছে। জামশেদপুর কেন, সারান্ডার জঙ্গলে পৌঁছেও বুঝি দুজনের কথা ফুরোবে না। ইস, মিতিন মাসি কেন যে একটুও দেখছে না লোকটাকে। শুধু মিতিন নয়, কেউই লোকটাকে সেভাবে নজর করছে না। কামরা ভর্তি প্যাসেঞ্জার, সবাই তো যে যার মতো ব্যস্ত। কোথাও দল বেঁধে আড্ডা চলছে, কেউ ঘুমোচ্ছে, কেউ বা কাগজ ম্যাগাজিন ওল্টাচ্ছে অলসভাবে। এইসব হকাররা পসরা নিয়ে যাতায়াত করছে প্যাসেজ দিয়ে। একটা রোগা মতন কফিওয়ালা টাক মাথাকেই জিজ্ঞেস করলো, চা কফি চাই কিনা। তর্জনীর ইশারায় কফিওয়ালাকে ভাগিয়ে দিল লোকটা। আশ্চর্য, একজনের মনেও খটকা লাগলো না। এতেই বুঝি রহস্য আরো ঘনীভূত হচ্ছে। সত্যিকারের অপরাধীদের তো চেনা কঠিন, সহজে কেউ তাদের সন্দেহ করে না। এটাই তো তাদের বিশেষত্ব। টুপুরের সামনে সিটে টুপুরের বাবা আর মিতিনের বর পার্থ। পার্থ আর মিতিনের 4 বছরের ছেলে বুম বুম বসেছে জানলার ধারটিতে। তারাও নিজের নিজের কাজে মগ্ন। টুপুরের বাবা অবনী চৌধুরীর হাতে ইয়া গাবদা এক ইংরেজি বই। তিনি বই ছাড়া থাকতেই পারেন না। বই পড়া, কলেজের ক্লাস নেওয়া আর পরীক্ষার খাতা দেখার বাইরে তার একটি কাজ আছে। বইটি এখন হাত থেকে সরিয়ে নিলেই তিনি চোখ বুজে ফেলবেন। অবশ্য যেমন তেমন বই পড়েন না অবনীবাবু, তার চাই একেবারে নিরস প্রবন্ধ। গল্প, উপন্যাস, কবিতা অবনীর 2 চক্ষের বিষ। 4 চক্ষু। পুরো লেন্সের চশমা আছে অবনীর। পাওয়ার -8। অবনী এখন পড়ছেন ইনসেক্টস ইন অ্যামাজনিয়ান ফরেস্ট। আমাজন নদীকে ঘিরে থাকা জঙ্গলের পোকামাকড়। পার্থ ডুবে আছে শব্দ জব্দে। হাওড়া স্টেশনে 1 গাদা বাংলা কাগজ কিনেছিল পার্থ। এখনো সে ডট পেন চিবোতে চিবোতে ছক পূরণ করছে। নেশা। অবনীর চেয়ে পার্থ অনেকটাই ছোট। অবনীর সঙ্গে তার বহু বিষয় ঘোরতর অমিল। যেমন পার্থ খেতে ভীষণ ভালোবাসে। অবনী নিতান্তই মিতাহারি। তেল মশলাদার খাবার তো অবনী ছুঁয়েও দেখেন না। কথা বলতে শুরু করলে পার্থকে থামানো কঠিন। অবনী দায় না পড়লে বেশি বাক্য উচ্চারণই করেন না। শুধু একটা ব্যাপারে 2 ভাইরা ভাই মেলে খুব, দুজনেই নিদ্রা বিলাসী। ঘুমোতে পেলে কে যে বেশি খুশি হয় বলা কঠিন। দুজনকে অধৈর্য চোখে দেখে নিল টুকুর। না, কারো চোখের পাতা ওঠার লক্ষণ নেই। এমনকি বুম বুম যে বুম বুম সর্বক্ষণ যার চোখ করে, তারও দৃষ্টি অবনমিত। কচর কচর চিপস চিবোচ্ছে আর গভীর মনোযোগে কমিক্স কিনছে। বুম বুমের চালচলন, কথাবার্তা সবই একেবারে বড়দের মতো। এমন ফিচেল শিশু টুপুর আর দুটো দেখেনি। টুপু তাকিয়েছিল বলেই হোক, কি চিপসের প্যাকেট ফুরিয়ে আসছে বলেই হোক, বুম বুম হঠাৎ মুখ তুলল। টুপুরের সঙ্গে চোখাচোখি হতেই তার ভ্রুতে ভাঁজ। কিছু বলছো? একা একাই শেষ করছিস? টুপুর হাত বাড়ালো।
আমায় কটা দে। টক ঝাল কাঁচকলা ভাজার প্যাকেটখানা ঝপ করে সরিয়ে ফেলল বুম্বু। গম্ভীর গলায় বলল, তোমায় চিপস খেতে হবে না, তোমার ফ্যাট বেড়ে যাবে। পাক্কা 10 বছরের ছোট ডেপো মাস্তুতো ভাইকে একটি গাঁটটা কষাতে যাচ্ছিল টুপু। আচমকায় হাত থেমে গেল। কি কাণ্ড! টাকমাথা যে উঠে দাঁড়িয়েছে, নড়বড় করছে কেমন যেন। মাথার ওপরের বাংটাকে ধরে টান সামলালো। হাতে ঝুলিয়ে নিল ব্রিফকেসখানা। টলমল পায়ে এগোচ্ছে দরজার দিকে। এমন বেসামাল ভাবে হাঁটে কেন? ভোরবেলাতে নেশা করে ট্রেনে উঠেছিল? না, এ গুন্ডা বদমাইশ না হয়ে যায় না। টুপুরা চুপ থাকতে পারল না, প্রায় চেঁচিয়ে উঠেছে, ও মিতিন মাসি, লোকটা চলল যে। মিতিন এদিক ওদিক তাকালো। কোন লোকটা? এই যে উঠে গেল এক্ষুনি, টাকমাথা, কালো শার্ট। ও, ওই ভদ্রলোক? মিতিন নির্বিকার। সালোয়ার কামিজের ওড়না কাঁধে গোছাতে গোছাতে বলল, উনি সামনেই নামবেন, খড়গপুরে। লোকটা কিন্তু ডেঞ্জারাস। কেন? সেই থেকে ওয়াচ করছি, কুচি কুচি কাগজে কি সব প্ল্যান ছকছিল। ভদ্রলোক একজন স্টক ব্রোকার, শেয়ার কেনা বেচার মিডলম্যান। নাম পিকেজি কুরুপ, কেরালাইট। উনি এতক্ষণ বসে শেয়ারের ক্যালকুলেশন করছিলেন। তুমি জানলে কি করে? নামটা পেয়েছি গেটে ঝোলানো রিজার্ভেশন চার্ট থেকে। কুরুপ টাইটেলটা কেরলের লোকদেরই হয়। নিতিন একগাল হাসল। আর শেয়ারের ব্যাপারটা বুঝলাম ভদ্রলোকের ব্রিফকেস থেকে। ভেতরটা শেয়ারের পেপারে ঠাসা, আমি দেখে নিয়েছি। প্লাস খবরের কাগজ খুলে উনি শেয়ারের পেজেই মার্কিং করছিলেন। টুপু থতমত মুখে বলল, কিন্তু চেহারাটা তো। দর্শনধারী না হলে বুঝি খারাপ লোক হতে হবে? ওরে বোকা, ভদ্রলোক মোটেই মন্দ মানুষ নন, বলতে পারিস দুর্ভাগা। কেন? ভদ্রলোকের শরীরটা পুরো ঝাঁঝরা, একটা পা নেই, আর্টিফিশিয়াল লিম্ব লাগিয়ে চলাফেরা করেন। হাঁটতে গিয়ে ব্যালেন্স পাচ্ছিলেন না, সম্ভবত বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। গালের ওই কাটা দাগটা সেই দুর্ঘটনারই স্মৃতিচিহ্ন। গায়েও নিশ্চয়ই ওরকম আরও অনেক দাগ আছে, সেগুলোকে ঢাকতেই গলাবন্ধ ফুল শার্ট। অ্যাক্সিডেন্টে ভদ্রলোকের একটা চোখও গেছে, রাইট আই। এক চোখে দেখেন বলেই ঘাটটাকে অনেকটা ঘোরাতে হয়। কোমরেও চোট আছে, এখনো বেল্ট ব্যবহার করেন। বেল্ট বাঁধা আছে বলেই স্বস্তিতে বসতে পারছিলেন না ভদ্রলোক। মিতিনের হাসি চওড়া হলো। বুঝলি কিছু, হাদা গঙ্গারাম? টুপুর পুরো মিয়ে গেল। রহস্যটায় জল পড়ে গেল এভাবে। মিতিন হাত বাড়িয়ে টুপুরের চুল ঘেঁটে দিল। কিরে, তোর না খুব আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার শখ? অবজারভেশন পাওয়ার এত পুয়ার হলে চলবে? টুপুর আর মিতিনের মাঝখানে বসে শৈলী এতক্ষণ সব শুনছিল। পুট করে বলে উঠলেন, আর হাসাস না, ও হবে কিনা তোর মিসেস ওয়াটসন। মিসেস নয় বর্দি, শার্লক হোমসের সহকারী ছিল মিস্টার ওয়াটসন। তুমি টুপুরকে বড়জোর মিস ওয়াটসন বলতে পারো। ওই হলো, যে মেয়ে এখনো নিজের পেন হারালে খুঁজে বের করতে পারে না, সে কিনা করবে গোয়েন্দাগিরি। টুপুর আহত মুখে বলল, সে তো আমি ভালো করে খুঁজি না বলে পাই না। ওটাই তো তোর ত্রুটি। মিতিন বলল,
অ্যাটেনশনটা বাড়া। শুধু ক্যারাটে শিখলেই হবে না, মস্তিষ্কের ব্যায়াম চাই। দৃষ্টিশক্তিকেও অনেক তীক্ষ্ণ করতে হবে। পুঙ্খানুপুঙ্খানুভাবে না দেখলে সিদ্ধান্তে ভুল হয়ে যাবে যে। আলগাভাবে ঘাড় নাড়ল টুকু। নিতিন মাসি তাকে পুরোপুরি বাতিল করেনি দেখে মনে মনে খুশিও হলো বেশ। 8টা বাজে। খড়গপুর স্টেশনে ঢুকে পড়ল ট্রেন। এতক্ষণে ধ্যান ভেঙেছে পার্থর। খবরের কাগজ মুড়ে রেখে তড়াক করে উঠে দাঁড়ালো। দাঁড়িয়েই বলছে, চটপট বলো, চটপট বলো, কে কি খাবে। সঙ্গে খাবার দাবার কিছুই তেমন আনা হয়নি। ট্রেনে ওঠার পর থেকে শুধু বিস্কুট আর চিপস চলছিল। সকলেরই খিদে পেয়েছে জব্বর। এই ট্রেনে প্যান্ট্রিকার আছে বটে, কিন্তু সেখানকার খাবার মিতিনদের কারও তেমন মুখে রোচে না। টুপুর তো ভেজিটেবল কাটলেট গুলো দেখলেই নাক ছিটকোয়। কি এক কাগজের মতো অমলেট বেচে এরা, সেটাও ভারী অখাদ্য। টুপুর বলল, সলিড কিছু আনো যাতে অনেকক্ষণ পেটে থাকে। মিতিন বলল, দেখো না পুরি তরকারি পাও কিনা, পার হেড 4টে করে পুরি নিতে পারো। হাতের কাছে কলা আঙ্গুর পেলেও নিয়ে নিও। সহেলি বললেন, সঙ্গে লাড্ডুও এনো, মিষ্টি ছাড়া ব্রেকফাস্ট জমে না। অবনী বই থেকে চোখ না সরিয়েই বললেন, আমি কিন্তু শুধু ফ্রুটস নেব। বসে বসে হুকুম ছোড়া হচ্ছে। সহেলি ঝামটে উঠলেন, তুমি যাও না সঙ্গে, ও বেচারা একা একা এত আনবে কি করে। অবনী যেন শুনতেই পেলেন না, আবার ঢুকে পড়েছেন আমাজনের জঙ্গলে। অজ্ঞতা কি আর করা, পার্থকেই পড়িমড়ি ছুটতে হলো গেটে। ট্রেন থামতে না থামতেই হুড়মুড়িয়ে ওঠানামা করছে লোকজন। যত না নামলো উঠলো তার চেয়ে ঢের বেশি। মাত্র কয়েকটা সিট ফাঁকা ছিল ট্রেনের। খড়গপুরে কামরা একেবারে টইটুম্বুর। প্ল্যাটফর্মে রীতিমতো হইচই চলছে। চাওয়ালা, খাবারওয়ালা, ম্যাগাজিনওয়ালাদের হাঁকডাককে দীর্ঘ প্ল্যাটফর্মে সরগরম। পার্থ একবার এদিক ছুটছে, একবার ওদিকে। পার্থর দশা দেখে মিতিন বলে উঠল, যাই আমিও নামি। সহেলি হা হা করে উঠলেন, খবরদার, ট্রেন মাত্র 5 মিনিট থামবে। তো উঠতে পারবি না তুই, ট্রেন ছেড়ে দেবে যে। পার্থ পারলে আমিও পারবো। মেয়ে বলে হাত গুটিয়ে বসে থাকবো, আর ছেলেরা ছুটে ছুটে খাবার জোগাড় করবে, ওসব দিন আর নেই রে বর্দি। টুপুর জানলা দিয়ে খাবারগুলো পাস করে দেব, ধরে নিস তো। মিতিনকে অবশ্য নামতে হলো না, তার আগে পার্থই উঠে পড়েছে ট্রেনে। হাতে খান চারেক প্লাস্টিকের প্যাকেট, মুখে একগাল হাসি। একটু বেশি করেই সব নিয়ে নিলাম বুঝলে, এখন আপ টু টাটা যত খুশি খেয়ে যাও। ছোট ছোট ঝোলা থেকে একের পর এক খাদ্য সামগ্রী বেরোচ্ছে। 1 ডজন কলা, 4-5 থোকা আঙ্গুর, গোটা 10 লাড্ডু, পাহাড়ের মতো পুরি তরকারি, 2 প্যাকেট ক্রিম বিস্কুট, যার ক্রিমগুলো বুম বুম খাবে, বিস্কুট বাকিরা, আর আছে ঠোঙা ভর্তি বাদাম ভাজা। এবং শেষ হইয়াও হইল না শেষ, 18 খানা ডিম সেদ্ধ। টুপুরের চোখ কপালে। এত খাবার কে খাবে পার্থ মেশো? পার্থ সগর্বে বলল, তোরাই খাবি। প্রথমে পুরি, তারপর চা, তারপর বাদাম, তারপর লাড্ডু, তারপর কফি, তারপর ডিম সেদ্ধ। টুপুর বলল, আমি ডিম সেদ্ধ খাবো না। কেন কেন কেন? সাদা সাদা কুসুমওয়ালা পোল্ট্রির ডিম আমার একটুও ভালো লাগে না। 2 প্যাকেট ক্রিম বিস্কুট, 4-5 থোকা আঙ্গুর, গোটা 10 লাড্ডু, পাহাড়ের মতো পুরি তরকারি, 1 ডজন কলা, 4-5 থোকা আঙ্গুর, গোটা 10 লাড্ডু,
কিন্তু এই ডিমে যা প্রোটিন ভিটামিন, দেশি হাঁস মুরগির ডিমেও তো ততটাই রে। নুন মাখিয়ে খেয়ে দেখ, খারাপ লাগবে না। ওই ভিটামিন তুমিই খাও। মিতিনও সাফ সাফ জানিয়ে দিল, আমরা বড় জোর ওই একটা করে। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে খন। 1 ডজন ডিম নয় আমি একাই মেরে দেব। ট্রেন ছাড়লো। কোলে খবরের কাগজ পেতে শুরু হলো আহার পর্ব। অবনীর প্রাতরাশ দুটি কলা এবং গুনে গুনে 7খানি আঙ্গুর। অষ্টম আঙ্গুরটি খেলে তিনি নাকি হাঁসফাঁস করবেন। বুম বুম 1.5খানা পুরিতেই ক্লান্ত, আর হাতে তার ফের চিপসের প্যাকেট। খেতে খেতে আসন্ন ভ্রমণ নিয়ে জল্পনা কল্পনা চলছিল। সারান্ডার জঙ্গলে গিয়ে টুপুরা কি করবে, সেখান থেকে আর কোথায় কোথায় যাওয়া যায়, চাই বাসায় একদিনের বেশি থাকা যায় কিনা, এইসব আর কি। টুপুর জিজ্ঞেস করলো, সারান্ডার জঙ্গলটা খুব গভীর তাই না মিতিন মাসি? মিতিন বলল, এক সময় তো বেশ গভীর ছিল বলে শুনেছি, এখন নাকি গাছ কেটে কেটে জঙ্গলের 12টা বাজিয়ে দিয়েছে। জন্তু জানোয়াররাও নাকি কমে গেছে অনেক। শয়লি বললেন, এ মা, আমরা তাহলে কিছু দেখতে পাবো না? হরিণ টরিণ পাবেন, পার্থ বলে উঠল, আর বুনো শুকর, কপাল ভালো থাকলে 1-8টা হাতি কিংবা ভালুক। বুম বুম গম্ভীর মুখে প্রশ্ন করলো, বাঘ দেখা যাবে না? থাক, বাঘ দেখে কাজ নেই, বাঘ সিংহ চিড়িয়াখানাতেই দেখা ভালো। টুপুর ফিক করে হাসলো, হেসে বলল, কিংবা অনেক দূর থেকে বাইনোকুলার দিয়ে হয়তো দেখতে পারিস বাঘ। বুম বুম ঠিক সন্তুষ্ট হলো না, ঠোঁট ওল্টাচ্ছে। ঠিক তখনই পাশে একটা ভারী স্বর, সারান্ডায় আপনাদের কদিনের প্রোগ্রাম? একসঙ্গে সবকটা চোখ ঘুরে গেল। সামনেই প্যাসেজে এক দীর্ঘদেহী ভদ্রলোক, এত লম্বা যে কেমন কুঁজো হয়ে দাঁড়িয়েছেন, পরনে ধুতি পাঞ্জাবি, কাঁধে ঝোলা ব্যাগ। বয়স বছর 45। খড়গপুর থেকে শেষ মুহূর্তে উঠেছিলেন ভদ্রলোক, দেখেছিল টুকু, বসার জায়গা পাননি। ভদ্রলোক ফের বললেন, অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনছি, থাকতে না পেরে নাক গলিয়েই ফেললাম। কদিন থাকছেন সারান্ডায়? উত্তরটা পার্থ দিল, 5-6 দিনের প্ল্যান আছে, দেখি চাই বাসায় গিয়ে কদিনের বুকিং পাই। উঠছেন কোথায়? এখনো ঠিক করিনি, ভাবছি থলকোবাদ, কুন্ডি আর শশাঙ্কবুরুতে পালা করে থাকবো। শশাঙ্কবুরু নয়, শাসাংবুরু। মিতিন পার্থকে সংশোধন করে দিল। ভদ্রলোক বললেন, শাসাংবুরুতে তো আপনারা থাকতে পারবেন না, ওখানকার রেস্ট হাউসটা নষ্ট হয়ে গেছে, ফরেস্ট অফিস এখন আর ওটার বুকিং দেয় না। তাহলে আর কি? পার্থ কাঁধ ঝাঁকিয়ে বলল, থলকবাদ আর কুন্ডি। যদি আমার পরামর্শ নেন তো বলি, ওই থলকবাদ কুন্ডি সব বাদ দিন, সোজা মেঘাতুবুরু চলে যান। চমৎকার পাহাড়ি জায়গা, থাকার কোনো অসুবিধে নেই, ইদানিং ওখানে একটা ভালো হোটেলও রয়েছে। তোফা আরামে থাকবেন, আর ওখান থেকে জিপ ভাড়া করে সকালের দিকে জঙ্গলে ঘুরে আসবেন। পার্থ সামান্য ইতস্তত করে বলল, কিন্তু ওখানে থাকলে তো জঙ্গলে থাকার চামটা পাবো না। তাছাড়া থলকবাদের এত নাম শুনেছি, বিভূতিভূষণ কতবার থলকবাদ গিয়েছিলেন। আরে মশাই, বিভূতিভূষণের থলকবাদে কি আর আছে,
গেলে দেখবেন কত জায়গায় জঙ্গল একেবারে ন্যাড়া হয়ে গেছে। মিতিন ভুরু কুঁচকে শুনছিল। বলল, আপনার ওদিকটা খুব চেনা মনে হচ্ছে। আমি তো সারান্ডারই লোক। তাই নাকি? তা এ কথা তো আগে বলতে হয়। পার্থ দারুণ উৎফুল্ল। সরে বসে জায়গা করে দিল ভদ্রলোককে। বসুন বসুন। শৈল চোখ বড় বড় করে ভদ্রলোককে দেখছিলেন। বললেন, আপনি জঙ্গলে থাকেন? ভদ্রলোক মুচকি হাসলেন। আমি এখন থাকি খড়গপুরে, তবে আমার অরিজিনাল বাড়ি জামদায়। সারান্ডার জঙ্গল থেকে জামদা খুব দূরে নয়, এই ধরুন অ্যারাউন্ড 30 কিলোমিটার। আয়েশ করে সিটে হেলান দিয়ে বসলেন ভদ্রলোক। এক সময় অবশ্য জঙ্গল অনেক কাছে ছিল। ছোটবেলায় দেখেছি ভালুক টালুক এসে যেত জামদায়, 1-2 বার বাঘও এসেছে। বলেন কি? পার্থ টান হয়ে বলল, সেই জঙ্গল গেল কোথায়? বেশিরভাগ তো ব্রিটিশ আমলেই সাফ হয়ে গেছে। জামদা থেকে 9 কিলোমিটার দূরে গুয়া, সেখানে স্যার বীরেন মুখার্জির মাইন ছিল। বার্নপুরের ইস্পাত কারখানার জন্য লোহা পাথর চালান যেত গুয়ার খনি থেকে। তখনই রাস্তাঘাট তৈরির জন্য প্রচুর গাছপালা কাটা পড়েছে। আমরা যখন ছোট, জামদা তখনও ফ্রিঞ্জ এরিয়া। জঙ্গলের লাগোয়া জায়গা বলে জন্তুরা এক-আধবার দর্শন দিয়ে যেত আর কি। কত শিকারিও দেখেছি তখন। বাঘ ঠাক মারতে হলে আমাদের জামদাতে এসেই ঘাঁটি গাড়ত। ইনফ্যাক্ট আমার বাবাও একজন দক্ষ শিকারী ছিলেন। ভদ্রলোকের সঙ্গে বেশ আলাপ জমে গেল। গল্পে গল্পে জানা গেল ভদ্রলোকের নাম মুকুল সিংহ। চাকরি করেন খড়গপুর আইআইটির এক ছাত্র হোস্টেলে। বিয়ে থা করেননি, ঘর ভাড়া নিয়ে একাই থাকেন খড়গপুর টাউনে। ছুটি ছাটা পড়লে জামদা চলে যান। জামদার বাড়িতে বাস করেন বাবা, ভাই, ভাইয়ের বউ আর খুদে এক ভাইপো। মুকুল বাবুর বাবা পুরুষোত্তম সিংহ বহুকাল ধরে ব্যবসা করছেন জামদায়। প্রধানত টিম্বার মার্চেন্ট, তবে কাঠ ছাড়াও আরো কিছু কারবার আছে পুরুষোত্তম বাবু। ঠিকাদারি, ট্রান্সপোর্ট, অর্ডার সাপ্লাই ইত্যাদি। পুরুষোত্তম বাবুর ব্যবসাপত্র এখন দেখাশোনা করছেন মুকুল বাবুর ছোট ভাই বিকাশ। আরও জানা গেল মুকুল বাবু সাধারণত জামদা যান একটা প্যাসেঞ্জার ট্রেনে চড়ে। ট্রেনটা খড়গপুর থেকে ছেড়ে টাটানগর হয়ে গোয়া যায় ভায়া জামদা। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল বলে ট্রেনটা অল্পের জন্য মিস করেছেন মুকুলবাবু। গোয়া প্যাসেঞ্জারের বিচিত্র কাহিনী শোনাচ্ছিলেন মুকুলবাবু। একবার নাকি এক পাল হাতি এসে গিয়েছিল ট্রেন লাইনে, ঝিনিক পানিতে। হই হই রই রই ব্যাপার হয়েছিল সেবার। পুলিশ এসে গেছে, শয়ে শয়ে লোকের ভিড়। ট্রেন প্যাপো হুইসেল বাজাচ্ছে, কোনো কিছুতেই হাতিদের ভ্রুক্ষেপ নেই। টানা 4 ঘন্টা নাকি লাইন অবরোধ করে দাঁড়িয়ে রইল গোটা 16 হাতি। তারপর কি মর্জি হলো, নিজেরাই হুঙ্কার ঠুঙ্কার ছেড়ে চলে গেল লাইন ছেড়ে। শুনতে শুনতে টুপুরের চোখ গোল গোল। মানুষ ট্রেন অবরোধ করে শুনেছি, হাতিও করে? টুপুর বলল। বুম বুম খুশি খুশি মুখে বলল, ইস, আমাদের ট্রেনটাও যদি এখন হাতিরা অবরোধ করে তো খুব মজা হয়। অবনী নিঃশব্দে বই পড়ে চলেছেন। মুখ না তুলে মন্তব্য করলেন, এলিফ্যান্টস আর ডেডলিয়ার দ্যান টাইগার্স। পার্থ টিপ্পনি কাটল, বটেই তো বটেই তো।
বাঘকে বাঘ মানানো যায়, কিন্তু হাতির সঙ্গে হাতাহাতি অসম্ভব। হাসি ঠাট্টা আর গল্পের মাঝে কেটে গেল বেশ খানিকটা সময়। ঝাড়গ্রাম পেরিয়ে গেছে ট্রেন। এখন মাঠঘাটের চেহারা অন্যরকম। যেদিকে তাকাও এখন শুধু এবড়ো খেবড়ো রুক্ষ প্রান্তর আর লাল রঙা মাটি। বেটে বেটে টিলাও দেখা যাচ্ছে ঘন ঘন, কখনো কাছে কখনো দূরে। সরু সরু নদী নালা আসছে হঠাৎ হঠাৎ, ঝমর ঝমর শব্দ তুলে তাদের টপকে টপকে যাচ্ছে ট্রেন। দেখতে দেখতে ঘাটশিলা এসে গেল। জানলা দিয়ে উঁকি মেরেই চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল মুকুলবাবু। ওই তো আমার গাড়ি, ওই তো আমার গাড়ি। সত্যি সত্যি একখানা প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে আছে ওদিকের প্ল্যাটফর্মে। লাল রং, ধেড় ধেড়ে চেহারা। মুকুলবাবু ঝোলা কাঁধে উঠে দাঁড়ালেন। তাহলে আপনারা মেঘদুপুর রুতেই উঠছেন তো? তিনি বললেন। পার্থ গা মোচড়ালো। দেখি কি করা যায়। পরামর্শটা নিলে ঠকবেন না, বেড়ানোটা অনেক আরামের হবে। থলকবাদে তো শুনলাম ইদানিং খুব ম্যালেরিয়া হচ্ছে। ফরেস্ট ম্যালেরিয়া একবার হানা দিলে বুঝছেনই তো। মুকুলবাবু ট্রেন থেকে নেমে যেতেই পার্থ মুখ বেঁকালো। ওর কথা শুনে আমরা জঙ্গলে থাকা ক্যান্সেল করব? অত খায় না। মিতিন ঝুঁকে ওপাশের ট্রেনটাকে দেখছিল, বিড়বিড় করে বলল, ভদ্রলোক কিন্তু বেশ অদ্ভুত আছেন। টুপুর মাথা দুলিয়ে বলল, যা বলেছ, বড্ড বেশি গায়ে পড়া টাইপ। শুধু ওর ওইটুকুই? আর কি? ভদ্রলোক যদি গুলবাজ না হন তো ওর বাবা একজন সম্পন্ন ব্যবসায়ী, রীতিমতো বড়লোক। অথচ বাবার ব্যবসায় না থেকে বড় ছেলে খড়গপুরে সামান্য একটা চাকরি করেন কেন? এটা আমার খুব স্বাভাবিক ঠেকলো না। টুপুর টান টান হলো। মিতিন মাসি কি মুকুল সিং এর মধ্যে কোনো রহস্যের গন্ধ পেয়ে গেল? সত্যি কি রহস্য আছে? ট্রেন যাত্রা শুরু হতে না হতেই একটা রহস্যের গন্ধ পেয়ে গেল টুপুর। দেখি কি রহস্যই আছে। পরের পর্বে নিশ্চয়ই জানা যাবে। আপনারা সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।